নমস্কার। স্ত্রিয়াশ্চরিত্রম পুরুষস্য ভাগ্যং দেবানা জনন্তি কুত মনুষ্য। এ তো আমরা বহুকাল আগেই শাস্ত্রে পড়েছি। এই কথাটা মনে হচ্ছে এবার মহারাষ্ট্রের নির্বাচনের ফলাফল সম্পর্কেও একই রকম প্রযোজ্য হতে পারে। অতএব মানুষ তো দূরস্থান, সাংবাদিক দূরস্থান, রাজনীতিবিদরা দূরস্থান, স্বয়ং দেবতারাও এই ভোটের ফলাফলে শেষ পর্যন্ত কি হবে তাই সে কথা নিশ্চিত করে বোধহয় বলতে পারবেন না। কেননা পরিস্থিতি এতটাই ঘেঁটে হয়ে আছে। আগামীকাল ভোট হচ্ছে মহারাষ্ট্রে এবং ঝাড়খণ্ডে। আমার পক্ষে দুটি রাজ্যের কোথাও যাওয়া সম্ভব হয়নি এবং এটা একটা বিল্ট ইন দুর্বলতা যে কোনো রিপোর্টারের ক্ষেত্রে। অতএব প্রথমেই আমি একটা ডিসক্লেইমার দিতে চাই, সেটা হচ্ছে মহারাষ্ট্র নির্বাচন নিয়ে আমি যা বলবো সেটা আঁখো দেখা হালের ভিত্তিতে নয়। আমি এতদিন ধরে বিবিধ কাগজে যেসব খবর পড়েছি, মূল্যায়ন পড়েছি, অ্যাসেসমেন্ট পড়েছি, টেলিভিশনের ডিবেট শুনেছি, প্রধানত তারই উপর নির্ভর করে। আর যেহেতু একদা মহারাষ্ট্রে গিয়ে নির্বাচন কভার করার, বিধানসভা লোকসভা দুটোই আমি অনেকবার কভার করেছি, ফলে ওই রাজ্যটা সম্পর্কে কিছুটা হলেও আমার ধ্যান ধারণা আছে। প্রধানত আমার অতীত অভিজ্ঞতা, কিন্তু তার চেয়েও বেশি আমার অধীত অভিজ্ঞতা, এই দুইয়ের মিশেলই কিন্তু আমি আমার দু চারটে কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, মহারাষ্ট্র ভারতবর্ষের সবচেয়ে সমৃদ্ধিশালী রাজ্য বলে দীর্ঘদিন ধরে পরিচিত, কিন্তু ইদানিংকালে ভারতবর্ষের সাধারণভাবে মানুষের সঙ্গে মানুষের যে অসাম্য তৈরি হয়েছে, ইনইকুয়ালিটি প্রতিদিন বাড়ছে। সামান্য কয়েকজন ধনকুবেরের কাছে আমাদের সম্পদের একেবারে 80-90% কক্ষিগত হয়ে আছে। মহারাষ্ট্রেও সবার অলক্ষ্যে, অন্তত আমার মতো লোকের অলক্ষ্যে, এই অসাম্য এখন একটা বিচ্ছিরি কুৎসিত চেহারা নিয়েছে বিবিধ অঞ্চলের তুলনামূলক আলোচনায়। দেখুন, মহারাষ্ট্র মানে মুম্বাই নয়, মহারাষ্ট্র মানে পুনেও নয়, মহারাষ্ট্র মানে নাসিকও নয়, মহারাষ্ট্র মানে সম্ভবত কোলাপুরও নয়, মহারাষ্ট্র মানে বিদর্ভ, মহারাষ্ট্র মানে নকশাল উপদ্রুত এলাকা গাড়চিরোলি, মহারাষ্ট্র মানে আরো এমন কিছু অনুন্নত এলাকা যেখানকার মানুষের এখন ত্রাহি মধুসূদন অবস্থা। অতএব একটা আশ্চর্য রকমের বৈপরীত্য মহারাষ্ট্রে আমরা লক্ষ্য করতে পারি। ভারতবর্ষের ধনকুবেরদের মধ্যে সর্বাধিক বললে কম বলা হয়, অলমোস্ট প্রায় সবাই এই মুম্বাইয়ের বাসিন্দা। ভারতবর্ষের বিলিয়নিয়ারদের মধ্যে 99 জন শুধু এই শহরটিতেই বাস করে। আবার অন্যদিকে এই রাজ্যেই চাষের ফসলের উপযুক্ত মূল্য না পাওয়ার কারণে, সে আখ হোক আর সয়াবিন,
হাজার হাজার কৃষক আত্মহত্যাও করে। সুতরাং মহারাষ্ট্র আগে যতটা সহজ ভাবে বর্ণনা করা যেত, আজকের বাস্তবতার পরিপ্রেক্ষিতে সেটা আদৌ করা যাচ্ছে না। এবং এই মূল সুরটা আমি আমার অন্যান্য কাগজের যারা সিনিয়র সহকর্মী তাদের প্রায় প্রত্যেকের লেখায় এই কথাটা প্রতিধ্বনিত হতে দেখলাম। 2 নম্বর হচ্ছে, ঘেঁটে ঘ শুধু যে অর্থনীতির ক্ষেত্রে হয়ে আছে তাই নয়, রাজনীতির মঞ্চটাও ভোটের মুখে একেবারে দিল্লির আবহাওয়ার মতো। AQI লেভেল এমন একটা বিন্দুতে পৌঁছেছে যেখানে চোখ খুলে রাস্তায় যাওয়াটাই বিপজ্জনক। একটা সময় ছিল যখন বিজেপি আর শিবসেনা এক শিবিরে ছিল, দীর্ঘদিন ধরে ছিল, আর অন্য দিকে ছিল প্রধানত কংগ্রেস এবং এনসিপি। কখনো তারা জোট করে ভোট লড়ত, অনেক সময় কংগ্রেস এবং এনসিপি আলাদা করে লড়ত। এখন এই বিজেপির দল ভাঙার খেলার ফল হিসেবে মহারাষ্ট্রে বাল ঠাকরের সাধের দল দ্বিধা বিভক্ত, শরদ পাওয়ারের হাতে তৈরি এনসিপি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, সেটাও দ্বিধা বিভক্ত। উদ্ধব ঠাকরের শিবসেনা যদি গোষ্ঠীতে গোষ্ঠীতে বিভক্ত হয়ে থাকে, তাহলে পাওয়ারের যে গোষ্ঠী বিভাগ সেটা হয়েছে পরিবারকে কেন্দ্র করে। সেই কারণেই বারামতির একটি বিধানসভা কেন্দ্রে অজিত পাওয়ারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন শরদ পাওয়ারেরই এক অল্প বয়স্ক নাতি। এই বারামতি লোকসভা কেন্দ্রে আপনাদের মনে থাকতে পারে শরদের মেয়ে সুপ্রিয়া সুলে অজিত পাওয়ারের সহধর্মিণীকে হারিয়ে দিয়েছিল। অর্থাৎ পরিবার এবং এক একটা পরিবার আঞ্চলিক স্তরে এক একটা জেলা প্রায় রাজাদের মতো ডমিনেট করছে। এটাও কিন্তু মহারাষ্ট্রের পলিটিক্যাল ল্যান্ডস্কেপে একটা উল্লেখযোগ্য পরিবর্তন। রাজদীপ সরদেশাইয়ের স্ট্রেট ব্যাটে শুনছিলাম যে এইভাবেও অনেক পরিবারের সন্ধান পেয়েছে, বিশেষ করে পশ্চিম মহারাষ্ট্রে, যেখানে একটি পরিবার সব দিক থেকে, ক্যান্ডিডেট সিলেকশন বলুন, ভোটে খরচ খরচা বলুন, প্রচারের ব্যয়ভার বহন করা বলুন, একটা জেলার যেন মনে হচ্ছে হঠাৎ একটা গজিয়ে ওঠা ছোটখাটো রাজা। আবার সেই পরিবারের আধিপত্য চ্যালেঞ্জ করতে আরেকটা অ্যাসপায়ারিং পরিবার চেষ্টা করছে। এবং এই যে পরিবার বনাম পরিবারের লড়াইয়ে কে কখন কোন দলে আছে সেটাই ভোটার ভালো করে বুঝে উঠতে পারছে না। একটা কথা মোটামুটি সবাই স্বীকার করছেন যে এই রকম একটা বিশৃঙ্খল রাজনৈতিক মানচিত্রে এবার যে নির্বাচন মহারাষ্ট্র দেখতে চলেছে, অনেকের মতে সেই রকম হাইপার লোকাল ইলেকশন সচরাচর ভারতবর্ষে কোথাও দেখা যায় না। অর্থাৎ প্রতিটি কেন্দ্রে প্রার্থীকে, তার প্রভাব কত,
কতটা তিনি জনপ্রিয় ইতিমধ্যে জয়ী হয়ে থাকলে কেন্দ্রের জন্য কি করেছেন, ভোটারদের কাছে সেটাই অনেক বড় বিবেচ্য হয়ে দাঁড়াচ্ছে। তারা কোন দলের প্রতিনিধিত্ব করছেন তার চেয়ে, অর্থাৎ একটা প্যান মহারাষ্ট্র ইস্যু বলে কিছু নেই। যেরকম উত্তর ভারতে জনপদ থেকে জনপদে গেলে আপনি দেখবেন হিন্দি বুলি বদলে যাচ্ছে, তেমনি মহারাষ্ট্রে এবার একটি কেন্দ্রে যে ছবি আপনি দেখলেন, পাশের কেন্দ্রে ঢুকেই মনে হলো একেবারে ঠিক যেন বিপরীত ছবিটি দেখছি। ফলে লোকাল ক্যান্ডিডেটস আর ডমিনেটিং দ্য শো, নট দ্য পার্টিজ। এটা কিন্তু একটা খুব তাৎপর্যপূর্ণ কথা। আর এর অর্থ হচ্ছে যে দল স্থানীয়ভাবে জনপ্রিয় এবং প্রভাবশালীদের যত বেশি করে টিকিট দিয়েছে তাদেরই জয়ের সম্ভাবনা বেশি। আবার এই যে দল ভাঙাভাঙির ফলে অতীতের জোট বা অতীতের বিন্যাস নষ্ট হয়ে গেছে, ফলে না বিজেপি, না কংগ্রেস, না শরদ পাওয়ার, না অজিত পাওয়ার, কেউই তাদের দলে যারা অ্যাসপিরেন্ট ছিলেন টিকিটের, তাদের অনেককেই অ্যাকোমোডেট করতে পারেননি। এবং তাদের মধ্যে বেশ কয়েকজন খুব প্রভাবশালী নেতা আছেন সব দল মিলিয়ে, যারা কিন্তু হয় নির্দল হিসেবে নয় বিক্ষুব্ধ হিসেবে ভোটে দাঁড়িয়ে গেছেন। কেউ বলতে পারে না এই ধরনের আনঅ্যাটাচড প্রার্থীদের মধ্যে কতজন এবার মহারাষ্ট্রে বিজয়ী হতে চলেছেন। তবে তারা যত বেশি করে বিজয়ী হবেন তত কিন্তু মহারাষ্ট্রের বিধানসভার ফলের পরে দেখা যাবে একটা ত্রিশঙ্কু অবস্থা তৈরি হয়েছে, যেখানে এমএলএ কেনাবেচা আবার একটা উদগ্র চেহারা নিতে বাধ্য। এরপরে আসুন, এখন ভোট আর আদর্শের কথা কেউ বলে না। একটা অদ্ভুত পরিবর্তন হয়ে গেছে গোটা ভারতবর্ষে। ভোট মানেই হচ্ছে এই গরিব গুরব, মহিলা, পিছিয়ে পড়া মানুষ, এদের ভোট কেনার জন্য ভোটের আগে নানা মনোরঞ্জনী ফ্রিবিজ অ্যানাউন্স করা। আপনারা যদি এই দুটো যুযুধান গোষ্ঠীর ম্যানিফেস্টো পাশাপাশি রাখেন, মনে হতে পারে সম্ভবত একটা লোকই এই দুটোই লিখেছেন। কেউ বলছে আমরা ক্ষমতায় এলে মহিলাদের 2100 টাকা দেব, আবার পাল্টা কংগ্রেসের জোট বলছে আমরা দেব 3000 টাকা। দুপক্ষই বলছে ক্ষমতায় এলে আমরা কৃষকের যা ঋণ আছে তার পুরোটা মকুব করে দেব। আবার ভোটের মুখে দুতরফেরই মনে হচ্ছে যে সয়াবিনের সংগ্রহ মূল্য বাড়ানোর প্রতিশ্রুতি না দিলে মহারাষ্ট্রে এবার বিপদ হতে পারে। কেননা যে মহারাষ্ট্র একদা সুগার কেন অর্থাৎ আখ এবং চিনির জন্য বিখ্যাত ছিল, গত কয়েক বছরে সেটা এখন সয়াবিনের স্বর্গরাজ্য হয়ে গেছে।
বিশেষ করে বিদর্ভ এবং বিদর্ভ সংলগ্ন বেশ কয়েকটি জেলায়। অথচ সয়াবিন চাষিরা মাথায় হাত দিয়ে বসে আছেন, কেননা তাদের ফসল ফলাতে যত খরচা হয়েছে বাজার থেকে ততটুকু টাকাও পাচ্ছেন না। আর সরকার যে উদ্যোগ নিয়ে তাদের এই ডিস্ট্রেস থেকে বাঁচাবেন তেমন লক্ষণও কিন্তু এতদিন পাওয়া যায়নি। এখন হঠাৎ ভোট দরজায় করা যাচ্ছে বলে দুপক্ষই সয়াবিনের সংগ্রহ মূল্য বাড়িয়ে দেবো বলে দেই দেই করে নাচছে। সুতরাং এক্ষেত্রে একনাথ শিন্ডের জোট কংগ্রেসের তুলনায় একটু এগিয়ে আছে, এটা স্বীকার করতেই হবে। তার কারণ পশ্চিমবঙ্গে যেমন গত নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অলমোস্ট অ্যাক্টেড অ্যাজ এ গেম চেঞ্জার, মহারাষ্ট্রেও তেমনি একনাথ শিন্ডের সরকারের হঠাৎ করে দরিদ্র মহিলাদের মাসিক ১,৫০০ টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত কিন্তু মহিলাদের মনে ধরেছে। কিন্তু বাংলার মহিলা আর মহারাষ্ট্রের মহিলা ঠিক এক গোত্রের নন। রাজদীপ রসিকতা করে বলছিল যে সে নির্বাচন কভার করতে করতে এমন অনেক মেয়ের সঙ্গে কথা বলেছে যারা একটু মিচকি হেসে বলেছে যে আমাদের কিন্তু দয়া করে বোকা মনে করবেন না, যে সরকার আমাদের পড়ে পাওয়া 14 আনার মতো করে এই সাহায্য দিচ্ছে, ভোটটা যে আমরা তাদেরই দেব তার কোনো গ্যারান্টি নেই। অতএব গ্যারান্টি থাক আর না থাক, একটা স্যালিউটারি এফেক্ট তো অবশ্যই থাকবে। বিশেষ করে দরিদ্র পরিবারগুলিতে যেখানে আয়ের পরিমাণ দিনের পর দিন কমে যাচ্ছে, ঋণের পরিমাণ দিনের পর দিন বেড়ে যাচ্ছে, বাজারে ঊর্ধ্বমুখী জিনিসপত্রের দামের সঙ্গে পাল্লা দিতে নাভিশ্বাস উঠে যাচ্ছে, সেখানে না চাইতেই জলের মতো যদি বাড়ির মহিলার অ্যাকাউন্টে ১,৫০০ করে টাকা আসে, তাহলে তার তো একটা ইম্প্যাক্ট হতে বাধ্য। এখন এটাকে কাউন্টার করতে কংগ্রেসি জোট বলছে আমরা ক্ষমতায় এলে ৩,০০০ টাকা দেব। অনেকটা শুভেন্দু যে কথা বলে আমাদের পশ্চিমবঙ্গের কনটেক্সটে লক্ষ্মীর ভান্ডার নিয়ে। কিন্তু একটা সরকার ইতিমধ্যেই দিচ্ছে, আরেকটা জোট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, এই দুটোর মধ্যে কিন্তু একটা বিস্তর ফারাক। অতএব মহিলা ভোটের কত অংশ এই একটি যোজনার দ্বারা প্রভাবিত হয়ে একনাথ শিন্ডের দিকে ঢলে পড়েন, তার উপরে নির্ভর করবে মহারাষ্ট্রের ভোটের ফলাফল। দেখুন, এছাড়াও যেসব ইস্যু মহারাষ্ট্রের মানুষকে আন্দোলিত করছে, তার মধ্যে একটা হলো মারাঠাদের জন্য সংরক্ষণ, যা নিয়ে কিছুদিন আগে পর্যন্ত বিশেষ করে মারাঠাওয়াড়া অঞ্চলে একেবারে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং একজন অখ্যাত ব্যক্তি তিনি হঠাৎ অনশনে বসে প্রতিটি খবরের শিরোনামে এসে পৌঁছেছিলেন।
সেই আন্দোলনের যে ঝাঁজ এবং তীব্রতা তখন ছিল, এই মুহূর্তে অবশ্যই ততটা নেই, কিন্তু রেসিডুয়াল কিছু এফেক্ট তো আছেই। আর এই আন্দোলনের অভিমুখ ছিল বিজেপির বিরুদ্ধে। তার ছিটে ফোটাও যদি এখনো পর্যন্ত মারাঠাওয়াড়ায় অবশিষ্ট থেকে থাকে, তাহলে তার সুফল কংগ্রেস জোট ঘরে তুলবে অবশ্যই। মহারাষ্ট্রের মোট সংখ্যাগরিষ্ঠ হওয়ার জন্য একটা দল বা জোটকে 144টি আসন পেতে হবে। এবারের ভোটে যেটা দেখা যাচ্ছে, মোট 287 না 88টা সিটের মধ্যে 75টা সিটে বিজেপি বনাম কংগ্রেসের সরাসরি লড়াই হচ্ছে। To a large extent, this is going to determine the fate of the elections. অথচ কি হবে সে নিয়ে কোনো পণ্ডিতই কিন্তু মুখ খুলছেন না। তার কারণ, এতদিন পর্যন্ত কংগ্রেসের শরিক বলতে যাদের বোঝাতো আর বিজেপির শরিক বলতে যারা বোঝাতো, তারা তো সবাই বিছানা বদল করে ফেলেছে। ফলে কংগ্রেস প্রার্থীরা উদ্ধব ঠাকরের শিবসেনা এবং শরদ পাওয়ারের এনসিপির কতটা ভোট টানতে পারবে সেটা নিয়ে যেমন প্রশ্ন আছে, তেমনি একনাথ শিন্ডের শিবসৈনিকরা বিজেপি প্রার্থীকে জেতানোর জন্য কতটা ঘাম ঝরাবেন প্রশ্ন আছে সেটা নিয়েও। অতএব সম্মুখ সমর, কিন্তু ফলাফল রহস্যে মোড়া। ঠিক একইভাবে দুই শিবসেনার মধ্যে সম্মুখ সমর হচ্ছে 35 থেকে 40টি সিটে, এবং দুই শিবসেনার কাছেই বিধানসভার এই ভোট জনগণের রায়ে অগ্নিশুদ্ধ হয়ে নিজেদের আসল শিবসেনা করার প্রচেষ্টার একটা শিলমোহর পড়বে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট শিবসেনার সিম্বল তীরধনুক শিন্ডেদের দিয়ে দিয়েছেন। আরও কিছু কিছু ব্যাপারে শিন্ডেরা এগিয়ে আছে। এখন আবার একনাথ শিন্ডে তাদের সমস্ত জনসভায় বালাসাহেব ঠাকরের ছবি মস্ত বড় বড় করে প্রদর্শন করছেন। তা দেখে উদ্ধব ঠাকরে একেবারে তেলে বেগুনে জ্বলে গেছেন। তিনি বলছেন, প্রথমে তোমরা দলটা চুরি করলে, তারপরে আমার এমএলএদের চুরি করলে, তারপর আমার সিম্বল চুরি করলে, এখন আমার বাবাকেও চুরি করতে চাইছো। তোমার যদি দম থাকে একনাথ শিন্ডে, তাহলে নিজের বাবাকে, বাবার ছবি টাঙিয়ে ভোট চাইছো না কেন? এর জবাবে একনাথ শিন্ডে বলেছেন, যে রাজনীতির প্রবক্তা ছিলেন বালাসাহেব ঠাকরে এবং যে রাজনীতির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা শিবসেনা করেছিলাম, সেই উত্তরাধিকার তো আমরাই বাঁচিয়ে রাখছি, আর সেই আদর্শ ঐতিহ্যের সঙ্গে গদ্দারি করেছেন উদ্ধব ঠাকরে। সুতরাং বালাসাহেব বায়োলজিক্যালি কার বাবা সেটা বিচার্য নয়। বালাসাহেব as a political leader and his ideals, এটার সাচ্চা দাবিদার কে, সেটাই হচ্ছে বিচার্য। সুতরাং
মহারাষ্ট্রে আরো অনেক কিছুর সঙ্গে এই একটি গুরুত্বপূর্ণ বিষয়েও কিন্তু এবার নির্ণয় হতে চলেছে। আসল শিবসেনা তাহলে কে, কোন গোষ্ঠীর পিছনে আছে জনতার বেশিরভাগের সমর্থন? দেখুন, আরো একটা জিনিস এবার মহারাষ্ট্রে লক্ষ্য করার মতো, সেটা হচ্ছে 84 বছর বয়স হয়ে গেছে শরদ পাওয়ারের, কিন্তু এখনো তিনি যে মহারাষ্ট্রের রাজনীতিতে, বিশেষ করে ওয়েস্টার্ন মহারাষ্ট্রে একেবারে অপ্রতিরোধ্য, এই বয়সেও শরদ তা প্রতি পদে পদে প্রমাণ করছেন। এবং দুটি গোষ্ঠীর মধ্যে যদি তুলনামূলক আলোচনা করেন তাহলে দেখবেন অজিত পাওয়ারের গোষ্ঠীর চাইতে শরদ পাওয়ারের গোষ্ঠী অনেক বেশি সুসংহত, শৃঙ্খলাপরায়ণ এবং জোটের স্বার্থে অনেক ক্ষেত্রে তারা ত্যাগও করেছেন। সুতরাং শরদ পাওয়ারের এই বয়সে এই যে রেলিভেন্স, এটাও এবারের মহারাষ্ট্রের ভোটের একটা খুব ইম্পর্টেন্ট দিক। ঠিক যেমন যে একনাথ শিন্দেকে একদা যখন তিনি দল ভাঙিয়ে বিজেপির সঙ্গে জোট করে সরকার গেলেন, তখন মনে হয়েছিল এই লোকটা কে রে, একে দিয়ে কি সত্যিই কিছু সম্ভব? কিন্তু এই 2-2.5 বছরের মধ্যে একনাথ শিন্দে তার মতো করে একটা ভাবমূর্তি গড়ে ফেলেছেন, প্রো পিপল, প্রো হিন্দু, প্রো রিফর্ম। সুতরাং এই যে নেতা হিসেবে একনাথ শিন্ডের উত্থান এবং তুলনামূলকভাবে উদ্ধব ঠাকরের বেশ কিছুটা ম্লান হয়ে যাওয়া, এটাও কিন্তু মহারাষ্ট্রের ভোটের রাজনীতির একটি উল্লেখযোগ্য দিক। একজন যদি হয় পুরনো রেসের ঘোড়া অর্থাৎ শরদ পাওয়ার, অন্যজন তাহলে সবে এই প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনীতিতে নেতৃত্ব দিতে আসা একজন মধ্যবয়স্কী নেতা, তিনি একনাথ শিন্ডে। আগামীকাল ভোট শেষ, জানি না তারপরে চ্যানেলগুলো এক্সিট পোল দেখাবে কিনা। লজ্জা শরম থাকলে না দেখানোই উচিত, কেননা হরিয়ানায় এবং তার আগে লোকসভার ভোটে তাদের প্রথমে ওপিনিয়ন পোল, তারপরে এক্সিট পোল যেভাবে বেইজ্জত করেছিল, তার থেকে শিক্ষা নিয়ে এবার তারা কি করেন তার দিকেও আমি তাকিয়ে আছি। নমস্কার।